হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার ধারণাটি গৃহীত হয়েছে, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণাটি গৃহীত হয়েছে অপশানে। এটা কেটে এটা কেটে নিয়ে নাও। ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আমেরিকা, চীন, ফ্রান্স। তাহলে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণাটি নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। কিন্তু কিন্তু যদি বলে বিচার বিভাগীয় পর্যালোচনা, তাহলে হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে? বিচার বিভাগীয় পর্যালোচনা অথবা জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র। আর এখান থেকে ভারত অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আর যদি বলে বিচার বিভাগীয় পর্যালোচনা, তাহলে নেওয়া হয়েছে কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলেছে, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? 1979, 1978, 1980, 1981। তাহলে 1979 সালে প্রথম জনস্বার্থ মামলা হয়েছিল। ভারতে আরো আনুষ্ঠানিকভাবে প্রথম জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল 1979 সালে। এবং এই ঐতিহাসিক মামলাটি ছিল হুসেনারা খাতুন বনাম বিহার রাজ্য, যা বিহারের কারাগারে বিচারাধীন বন্দীদের অমানবিক অবস্থা তুলে ধরেছিল। যদিও এর ভিত্তি হিসাবে 1976 সালে মুম্বাই কামগার সভা বনাম আব্দুল থাই মামলাকে গণ্য করা হয়। তাহলে প্রথম মামলা কাদের মধ্যে হয়েছিল? হুসেনারা খাতুন, হুসেনারা খাতুন বনাম বিহার রাজ্য। বিহার রাজ্য। উদ্দেশ্য কি ছিল? বিচারাধীন বন্দীদের অধিকার ও মুক্তি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 60 বছর, 65 বছর, 70 বছর, নাকি নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই? তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত তারা অবসর অবসর নেয়। 65 বছর বয়স পর্যন্ত তারা অবসর নেয়।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। ভারতের সংবিধানের 124-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী এই সর্বোচ্চ আদালতের বিচারকরা 65 বছর বয়স পর্যন্ত তাদের পদে অধিষ্ঠিত হতে পারবে। 124-2 ধারা। আর যদি বলে হাইকোর্টের বিচারপতিদের বয়স, অবসরের বয়স কত, তাহলে বলবে 62। পদত্যাগ কাদের কাছে জানাতে পারে? পদত্যাগ বিচারপতির রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এর আগেও পদ ছাড়তে পারেন। উল্লেখ্য, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 62 থেকে বাড়িয়ে 65 সুপারিশ করা হলো। বর্তমানে কোর্টের জন্য এটি 65 বছরই রয়েছে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যেতে পারে? জরুরি অবস্থায়, আর্থিক জরুরি অবস্থায়, রাষ্ট্রপতি চাইলে, সব সময়। তাহলে কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যেতে পারে? আর্থিক জরুরি অবস্থায় বিচারপতিদের বেতন কমানো যেতে পারে। তারপরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে দাগিমা রেখার সংখ্যা কটি? 180টি, 280টি, 360টি, 460টি। 360টি দাগিমা রেখার সংখ্যা। এক মিনিট। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? সমরেশ মজুমদার, সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। সমরেশ বসুর লেখা গঙ্গা উপন্যাস। গঙ্গা উপন্যাসটি বিখ্যাত বাঙালি সাহিত্যিক সমরেশ বসুর লেখা। 1997 সালে প্রকাশিত এই ধ্রুপদী উপন্যাসটিতে দক্ষিণবঙ্গের মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন সংগ্রাম ও গঙ্গা নদীর সাথে তাদের নিবিড় সম্পর্কের কথা ফুটিয়ে তোলা হয়েছে। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নদীকেন্দ্রিক উপন্যাস হিসাবে গণ্য করা হয়। আর এটি গঙ্গা উপন্যাসটি 1957 সালে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। কাকে ভারতের স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? কুট্টিকে, শঙ্করকে, চন্দ্র লাহিড়ীকে, আর গগনেন্দ্রনাথকে। গগনেন্দ্রনাথকে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? 1860, 1861, 1862, 1863। তা 1863 সালে 12ই জানুয়ারি, 1863 সালে 12ই জানুয়ারি 1863 সালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করে। আর সবচেয়ে মনে রাখার বিষয় হলো তার জন্মদিনে প্রতি বছর 12ই জানুয়ারি ভারতীয় জাতীয় যুব দিবস পালন করা হয়, বা ন্যাশনাল ইউথ ডে। ন্যাশনাল ইউথ ডে বা ভারতীয় যুব দিবস পালন করা হয়। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
বলেছে সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ, শিকার, পশুপালন, বাণিজ্য। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। কৃষিকাজ ছিল প্রধান জীবিকা। সিন্ধু নামদের মানুষদের কৃষিকাজ ও পশুপালন ছিল, কিন্তু কৃষিকাজকে যেহেতু প্রথমে দিয়েছে তাই কৃষিকাজকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, তাই জন্য। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? জুভেনিস, কনিষ্ক, চাতকির, নিশাচর। জুভেনিস নামে ডিরোজিও ছদ্মনামে কবিতা লিখতেন। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? বিমল ঘোষ, মান্না দে, মনীষ ঘটক, রামরাম বসু। তাহলে জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? মান্না দের আত্মজীবনী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ, তেহরান, জাকার্তা, আর তিরানা। তাহলে ইরানের রাজধানীর নাম বাগদাদ। এই দেশটি বৃহত্তম শহর এবং মধ্য ইরাকে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। মধ্য ইরাকে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। এই ইরাকের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং এটি জনসংখ্যার দিক থেকে মধ্যপ্রাচ্যের বৃহত্তম অন্যতম শহর। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? কেশবচন্দ্র সেন, ডিএল রায়, স্বদেশ রঞ্জন মিত্র, রামমোহন রায়। ভারতের আধুনিক মানব বলা হয় রামমোহন রায়কে। রামমোহন রায়কে। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? আলাউদ্দিন খিলজি, ইব্রাহিম লোধি, শেষ শাহ, মোহাম্মদ বিন তুগলক। আলাউদ্দিন খলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন। বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কটি? 21টি, 23টি, 25টি, 27টি। তাহলে হাইকোর্টের মোট সংখ্যা হলো 25টি। বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা আছে 25টি। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাটা কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাটা কে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, বিন্দুসার। তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাটা বিম্বিসার। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কত সালে রামকৃষ্ণ মিশন চালু হয়? 1895, 1896, 1897, 1898। 1897 সালে প্রথম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। তাহলে তার পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? তামা, রূপো, ব্রোঞ্জ, পিতল। তাহলে প্রথম মানুষ তামা ব্যবহার করে। তারপরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। টপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়।
তাহলে তার পরের প্রশ্নে যাওয়া যাক। বলেছে কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? ভূবিজ্ঞানী এরাটোথেনিস, ভূবিজ্ঞানী টলেমি, বিজ্ঞানী এরিস্টটল, চিত্রকর পাবলো পিকাসো। তাহলে চিত্রকর পাবলো পিকাসো গ্রিক দার্শনিক। এক মিনিট। গ্রিক দার্শনিক। এখানে একটা কোশ্চেন কেটে এটা লিখে নাও, গ্রিক দার্শনিক ও ভৌগোলিক। অ্যানাক্সিমান্ডার, অ্যানাক্সিমান্ডার। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।